রাজধানী ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণের অত্যাধুনিক প্রকল্প। উড়াল রেল লাইনের পাশাপাশি থাকছে পাতাল পথও। 2028 সালের মধ্যে বাস্তবায়নের আশা। 8 বছরেও ব্যবসায়ীদের টানতে পারেনি কেরানীগঞ্জের পানগাঁও বন্দর। নৌপথে পণ্য এনে আবার স্থলপথ ব্যবহারে বাড়তি খরচ, সাশ্রয়ী করার তাগিদ। এবং পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকে গেল 1 দশকে কাজ করা প্রায় 400 কর্মকর্তার তালিকা হাইকোর্টে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার রাজধানী ঢাকাকে ঘিরে বৃত্তাকার অত্যাধুনিক রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর আওতায় নির্মাণ করা হবে 70 কিলোমিটার উড়াল এবং 10 কিলোমিটার পাতাল রেল লাইন। এর মাধ্যমে পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা। বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট নিরসনের প্রত্যাশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহের প্রতিবেদন। যানজটে নাকাল রাজধানীবাসী। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নানামুখী প্রচেষ্টার শেষ নাই। তার সাথে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার চারপাশে বৃত্তাকারে উড়াল রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে প্রাথমিক কাজও শেষ করেছে তারা। সম্ভাব্যতা যাচাই ও বিশদ নকশা অনুযায়ী ঢাকার চারপাশকে বেষ্টন করে বৃত্তাকারে 70 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। রেলপথটি টঙ্গী থেকে গাবতলী হয়ে কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের চাষাড়া পূর্বাচল সড়ক হয়ে পুনরায় টঙ্গীকে সংযুক্ত করবে। নির্মাণ করা হবে 21টি উড়াল স্টেশন। জমি সংকটের কারণে প্রায় 10 কিলোমিটার লাইন হবে, মাটির নিচে থাকবে 3টি পাতাল স্টেশনও। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের চতুর্দিকে প্রত্যেকটা রুটের মেট্রো, সাবওয়েজ এবং অন্যান্য মোডের সাথে একটা সমন্বিত ট্রান্সফার ফ্যাসিলিটিস তৈরি করা হবে। স্টেশনগুলো নৌপথ, মেট্রো রেল ও সড়কপথকে সংযুক্ত করবে। এর ডিপো হবে ডেমরায়। উত্তরা আর কামরাঙ্গীর চরে হবে বৈদ্যুতিক সাব স্টেশন। ডুয়েল গেজ ডাবল লাইনের এই পথে ট্রেন চলবে বিদ্যুতে, যার গতি হবে 120 কিলোমিটার। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 70,000 কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইতিমধ্যেই আমাদের পিপিপি যে অথরিটি আছে তাদের মধ্যে একটি এমএমও হয়েছে, এবং এটা যদি আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হয় সেভাবেও এটা হতে পারে। 4 থেকে 5 বছর সময় লাগবে এটা বাস্তবায়নের জন্য। আগামী বছর পুরোদমে কাজ শুরুর লক্ষ্যে এগোচ্ছেন জানিয়ে মন্ত্রী বলছেন, এই প্রকল্পের মাধ্যমে দূর হবে ঢাকা শহরের যানজট। যানজট মুক্ত থেকে শুরু করে আমাদের সহজ চলাচল, সময়, এই সব কিছুই সাশ্রয় হবে। আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যাবে। 2022 সালে কাজ শুরু হলে 2028 সালে প্রকল্পটি সমাপ্ত হবে বলে আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। পণ্য আনানে আর জটিলতায় বুড়িগঙ্গা তীরের পানগাঁও বন্দর ব্যবহারে আগ্রহ কম ব্যবসায়ীদের। নৌপথে পণ্য এনে শুল্কায়নের পর আবার স্থলপথ ব্যবহারে বাড়তি ঝামেলা বলে মনে করেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, ব্যয় সাশ্রয়ী ব্যবস্থা না করতে পারলে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। সানবির রূপলের রিপোর্ট। 2013 সালে যাত্রা শুরুর পর থেকে আজও বন্দর হিসেবে ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারেনি পানগাঁও বন্দর। আইসিটি, ইয়ার্ড, জেটি, শেড সহ সব ধরনের অবকাঠামোই রয়েছে। চট্টগ্রাম থেকে নৌপথে 24 ঘন্টার মধ্যেই পানগাঁও পৌঁছানো সম্ভব। গত 7 বছরে সক্ষমতা অনুযায়ী পণ্য আনা নেয় ব্যবহার হয়নি। তার উপর করোনাকালীন আমদানি রফতানির ধীর গতিতে পণ্য ওঠানামা আরও কমেছে। 17টা, 18টা, 20টা পর্যন্ত আসছে, 20টা 25টা। একটু করোনার জন্য একটু আসতে হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় নৌপথে কম খরচে সহজে পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয় পানগাঁও বন্দরটি। বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের আগ্রহ কম। পানগাঁও দিয়ে পাঠাই, একবার আমার ট্রাক কস্ট পড়ে, ওখানে পৌঁছানোর জন্য আবার ওখান থেকে ক্যারিং কস্ট আছে, সেখান থেকে আবার পোর্ট পর্যন্ত পৌঁছতে আবার কস্ট লাগে। আরও সুযোগ সুবিধা করে দিতে পারলে বন্দর ব্যবহারে ব্যবসায়ীরা আগ্রহী হয়ে উঠবেন বলে আশা বাণিজ্য মন্ত্রীর। কিন্তু এই সবগুলো যদি ওভারকাম করা যায়, ব্যবসায়ীরা তো সুযোগটা ভালো চায়, সেই সুযোগটা সৃষ্টি হলে দেখবেন যে ব্যবসায়ীরা সব এদিকেই হুমড়ি খেয়ে পড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, সময় ও ব্যয় সাশ্রয় করতে না পারলে বন্দর ব্যবহারে আগ্রহী হবেন না ব্যবসায়ীরা। পর্যাপ্ত ভেসেল থাকতে হবে, সময়সূচি ঠিক মতো মেনটেন করতে হবে, ওয়েটিং টাইম, সেই সময়ের শুল্কের ব্যাপারে চিন্তা করতে হবে, বা সেই সময় যে খরচটা হয় সেই খরচটা কমানোর ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। প্রতি মাসে গড়ে 10 থেকে 12টি জাহাজ কন্টেইনার নিয়ে আসে
পানগাঁও বন্দরে। পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে নৌপথে ব্যবসায়ীদের রয়েছে অনীহা। তবে কর্তৃপক্ষ বলছে যে এই পানগাঁও পোর্টটি চালু করা গেলে তাহলে অনেকাংশে পণ্য পরিবহনের খরচ কমে আসবে। সানবীর রূপল, সময় সংবাদ, পানগাঁও পোর্ট, কেরানীগঞ্জ, ঢাকা। কোটি টাকার প্রকল্প ঢালা হয়েছে নদীর জেগে ওঠা চরে। গুচ্ছগ্রাম নির্মাণের নামে অর্থ লোপাটের এই প্রকল্পটি নওগাঁর বদলগাছির ছোট যমুনা নদীর চরে। নির্মাণের বছর না পেরোতে বেশিরভাগ টিনের ঘর ধসে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, অস্বচ্ছ প্রক্রিয়ায় নদীর জেগে ওঠা চরকে খাস সম্পত্তি দেখিয়ে এই প্রকল্প করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দফতর বলছে, ভেঙে যাওয়া ঘরগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করা হবে। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছির নালুকাবাড়ি এলাকায় ছোট যমুনা নদীর মাঝখানে জেগে ওঠা চরে টিনের চালা ঘরের নতুন রাজ্য গড়ে তোলা হয় আশ্রয়হীন অসহায় মানুষের জন্য। টিনের চালার ৪৮টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ কোটি টাকার উপরে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে বদলগাছি প্রকল্প বাস্তবায়ন অফিস ২০১৮-১৯ অর্থ বছরের ঘর নির্মাণ শেষ করে ৪৮টি পরিবারের মাঝে এসব ঘর বুঝিয়ে দেয়। নির্মাণের মাত্র ৬ মাস না যেতেই ঘর নির্মাণের নামে অনিয়মের এই প্রকল্পে বেশিরভাগ টিনের চালাগুলো আজ অকার্যকরভাবে পড়ে রয়েছে। এভাবেই ৪৮ পরিবারের মধ্যে ৩৫টি পরিবার ছেড়ে যায় এই আবাসপল্লী। আর যাওয়ার জায়গা না থাকায় আঁকড়ে থাকা 10টি পরিবার রয়েছে অন্তহীন সমস্যায়। কোনো রাস্তা নাই, ঘাট নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, টিন ফাঁক, বাতাস, কোনো জায়গায় টিন ঠিক মতন পরিষ্কার করে সাইড করা নাই। আশা করছি আমাদের ঘর দিবে, ভালো করে দিবে, কিন্তু এমন ঘর করেছে এখানে আসা আরো কষ্টকর। অস্বচ্ছ প্রক্রিয়ায় নদীর জেগে ওঠা চরকে খাস সম্পত্তি দেখিয়ে এ প্রকল্প করা হয়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মাটিটা ভরাট হয়েছে যে গুচ্ছগ্রামে, ওটা ভরাট মনে করেন যে আরো মিনিমাম 7-8 ফিট উঁচু করা লাগতো। বর্তমান যে যদি আগের যে বন্যা হতো, ওই বন্যা যদি হয় একটা মানুষও থাকতে পারবে না। নিজেদের গায়ে কোনো অপবাদ নিতে রাজি নন প্রকল্প কর্মকর্তারা। ডিপার্টমেন্ট ফিজিবিলিটি স্টাডি করে তারপরে কাজটা করেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা কিছু করবে না, সবই কি সরকার ওখানে তাদেরকে করে দিবে? দ্রুত উপজেলা প্রশাসন থেকে এটা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রকল্প বাস্তবায়ন অফিস জানায় ১,১০,০০,০০০ টাকার গুচ্ছগ্রাম নামের এই প্রকল্পে ঘর প্রতি বরাদ্দ ১,৫৭,০০০ টাকা আর মাটি ভরাট কাজে ২১১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। পিকে হালদারের অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকে গেল ১ দশকে কর্মরত ৩৯৪ কর্মকর্তার তালিকা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এদের মধ্যে অর্থ পাচারে সরাসরি জড়িতদের সুনির্দিষ্ট তালিকা মার্চের ১ তারিখের মধ্যে চেয়েছেন উচ্চ আদালত। এছাড়া পাসপোর্ট জব্দ থাকার পরও পিকে হালদারকে পালাতে সহযোগিতাকারী ইমিগ্রেশন, পুলিশ ও দুদক কর্মকর্তাদের তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড মার্কেট বিভাগের ১৪৭, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্সপেকশন ডিপার্টমেন্টের ৫৭ এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের ১৪০ জনের তালিকা দাখিল করেছে কেন্দ্রীয় ব্যাংকে। গত ২১ জানুয়ারি ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে কাজ করা কর্মকর্তাদের তালিকা সহ তথ্য চান হাইকোর্ট। ৯ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৮৩১টি ট্রাকে ৩৪,০০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তবে রেকর্ড পরিমাণ চাল আমদানি হলেও বাজারে দামে কোনো প্রভাব পড়েনি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ধন্যবাদ সাদিয়া। চালের বাজার স্বাভাবিক রাখতে সরকার শুল্ক ৬২% শুল্ক কমিয়ে চাল আমদানি কিন্তু সুযোগ করে দেয় আমদানিকারকদের। গত মাসের ৯ তারিখে হিলি স্থলবন্দর বা সারা বাংলাদেশে স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। শুরু হওয়ার পর কিন্তু মূলত প্রথম দিকে চালের আমদানি কম থাকলেও বিভিন্ন জটিলতা, ভারতের যে যানজট বা তাদের যে সমস্যা কাটিয়ে বর্তমানে চালের আমদানি কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গত 2 দিন থেকে হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে, যেটা আমাদেরকে কাস্টম ব্যবসা সূত্রে জানতে আমরা পেরেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে গত 9 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত হিলি স্থল বন্দর দিয়ে প্রায় 892টি চাল বোঝাই ট্রাক প্রবেশ করেছে। ৩৬,৫০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ৩০,৯১,০০,০০০ টাকা রাজস্ব পেয়েছে। কিন্তু এখানে একটা বিষয় যে চালের আমদানি বাড়ার পরও যে চালের যে দাম সেটা কিন্তু কমার কোনো লক্ষণ নাই। এটা কিন্তু একটা
আমদানিকারকরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু চাল কেনার জন্য এখানে পাইকাররা আসেন চাল কেনার জন্য, তারা কিন্তু একটা হতাশা বলা যেতে পারে যে চালের দাম কিন্তু কমছে না এত পরিমাণ চাল আমদানি হওয়ার পর। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, 2019 সালে 30শে মে সরকার যে চাল আমদানি নিরুৎসাহিত করতে 62.5% কিন্তু শুল্ক নির্ধারণ করে কৃষকদের কথা চিন্তা করে। তারপরে দীর্ঘদিন চাল বন্ধ থাকার পরে কিন্তু শুল্ক 62.5% থেকে শুল্ক কমিয়ে কিন্তু 15% শুল্ক কিন্তু সরকার নির্ধারণ করে, যাতে করে চালের বাজার যে লাগামহীন চালের বাজারটা যেন কমের দিকে আসে। কিন্তু এখানে চালের বাজার সেটা কিন্তু কম তো বর্তমানে না, সেখানে 3 থেকে 4 টাকা চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে গড়ে প্রতি কেজি চাল এখানে বিভিন্ন দূর দূরান্ত কিন্তু এখানে একটা চালের কিন্তু কিনা বেচা হয়ে থাকে। এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মিল, বিভিন্ন জেলা থেকে এখানে চাল কেনার জন্য লোক এখানে পাইকাররা আসছেন, তারা কিন্তু চাল না কিনে কিন্তু এখানে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন বা দরদাম করছেন। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর চাল খালাসের অপেক্ষা কিন্তু এখানে 77টি ট্রাক কিন্তু খালাসের অপেক্ষা আছে এবং আজকেও চাল আমদানি অব্যাহত রয়েছে এবং চালের আমদানি পর্যাপ্ত বৃদ্ধি পাচ্ছে। দামটা যে কমছে না, যে কমের বিষয় এখানে বিশেষ করে আমদানিকারক যারা পাইকার তার দাবি জানিয়েছেন সরকার যেন মনিটরিং করে, তার চাল বাজারটা কিন্তু কমে আসবে। হিলি থেকে চালের বাজার নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবর। সাদিয়া, হিলির স্থলবন্দর থেকে চাল আমদানির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। মাত্র 1 ভোট পেলেও বিজিএমইএ এর আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে স্বাধীনতা পরিষদ। এ সময় সংগঠনটির গত নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুলে পরিষদ জানায় ছিনতাই হয়েছিল নমিনেশন পেপার। তথাকথিত কমপ্লায়েন্স, এটা নিয়ে বাড়াবাড়ির কারণে অনেক শিল্প ধ্বংস হয়ে গেছে। আমি 10 ভোট পাই, 1 ভোট পাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু ভোট যাতে জালিয়াতি বা কারচুপি না হয়। যে আমাদের নমিনেশন পেপারগুলো ছিনতাই হয়েছিল, একদম স্ট্রেট হতে আমাদের লোকজনকে মারধর করেছিল। এটার জন্য জোরাজোরি বা মারামারি করার তো দরকার পড়ে না। আমরা শুধুমাত্র একটা জিনিসই আপনাকে বলতে চাই, ওই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সামনে আমরা নমিনেশন কিনতে গেলে যাতে আমরা বাধার সম্মুখীন না হই। শাখা খোলার উপযুক্ত স্থান নির্বাচন ও সেবার মান উন্নয়নে সোনালী ব্যাংকে যুগের চাহিদা মেটাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। রোববার নতুন ভবনে সংসদ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া কৃষি ঋণের খেলাপি এড়াতে সংশ্লিষ্ট শাখায় একজন করে আইন বিষয়ক কর্মকর্তা যুক্ত করার পরামর্শ দেন। পদ্মা ব্রিজ, রেল, বড় বড় প্রতিষ্ঠানে, কারণ আমাদের অনেক জমি অ্যাকোয়ার করতে হয়েছে যার পরিমাণ কয়েক হাজার কোটি টাকার বেশি। আমরা দেখেছি প্রাইভেট ব্যাংকগুলি ওই যেখানে জমিটা অ্যাকোয়ার হচ্ছে তার কাছে যেয়ে সুন্দর সুন্দর ব্রাঞ্চ করতেছে, শুধুমাত্র যাদের এই যে অ্যাকোয়ারের টাকাটা পাচ্ছে সেটা যেন তাদের ব্যাংকে নিতে পারে। এই রকমভাবে এই 2-3 বছর আমি দেখেছি আমার এলাকায় 7-8টা ব্রাঞ্চ হয়ে গেছে। কিন্তু সোনালী ব্যাংক কিন্তু এটা ভাবতেই পারে নাই যে সরকার কোন দিকে যাচ্ছে, পয়সা কোন দিকে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু তারা নাই, তারা তাদের পুরান জায়গায় আছে। দেশের 100 প্রসিদ্ধ রেসিপির সংকলন নিয়ে প্রকাশিত হলো রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। রোববার রাজধানীর মহাখালীতে অবস্থিত স্কয়ার সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বইয়ের উদ্বোধন করা হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বইয়ের সম্পাদক অঞ্জন চৌধুরী বইয়ের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের বিনিয়োগ গ্রাহক কুসুম কলি শু ফ্যাক্টরির 2টি ব্র্যান্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মোশতাক হোসেন এনডিসি এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মনিরুল মৌলা। এবার দেশের অর্থনীতির বাইরের অর্থনীতির খবর। রাষ্ট্রীয় ক্ষমতার মতো অবশেষে কিউবার অর্থনীতিতেও শেষ হলো কাস্ট্রো যুগ। সংস্কারের ধাক্কায় এবার ব্যক্তি মালিকানাধীন ব্যবসার সম্প্রসারণে নজিরবিহীন উদারতা দেখালো দেশটির কমিউনিস্ট সরকার। মাত্র 124টি থেকে কিউবায় বেসরকারি উদ্যোগের সংখ্যা দাঁড়াতে যাচ্ছে 2000-এ। বাণিজ্যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানোর এই উদ্যোগে সন্তুষ্টির পাশাপাশি দেশ জুড়ে তৈরি হয়েছে অসন্তোষও। জুবাইর ফাসালের রিপোর্ট। রাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। পণ্যের বাজার নিয়ে চলবে না কোনো কারসাজি। ফিদেল কাস্ট্রোর এমন নীতিতেই যুগের পর যুগ চলে এসেছে কিউবার অর্থনীতি।
কিন্তু এবার দেশটির রাস্তাঘাটে দেখা মিলছে নজিরবিহীন সব দৃশ্যের। কেউ বিক্রি করছেন স্ট্রিট ফুড, কেউ বা হস্তশিল্প, আবার কেউ খুলে বসেছেন রেস্তোরাঁ। অর্থনীতির নতুন সংস্কারের ধাক্কায় এমন সব আয়োজন একেবারেই ব্যক্তি উদ্যোগে। এতে প্রাণ সঞ্চার হবে বিপর্যস্ত কিউবান অর্থনীতিতে। এক পক্ষ এমন মত দিলেও অন্য পক্ষ বলছে উল্টো কথা। প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতি সংকটে রয়েছে এবং মানিয়ে নেওয়া ও টিকে থাকা আরো বেশি কঠিন হয়ে উঠছে। রাষ্ট্রীয় ব্যাংকগুলো স্টার্টআপ ঋণ প্রদানে প্রতিশ্রুতি রাখতে পারছে না, হতাশাও বাড়ছে। গত বছর কিউবার অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে, যা 3 দশকের মধ্যে সর্বোচ্চ। এখন মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছি আমরা। অবশ্য সংস্কারে আশার আলো দেখছি। নতুন পরিকল্পনায় অল্প কিছু খাত সরকারের নিয়ন্ত্রণে থাকবে উল্লেখ করে দেশটির অর্থমন্ত্রী বলছেন, বেসরকারি খাতের উৎপাদনশীলতা বাড়ানোই লক্ষ্য। যদিও অর্থনীতিবিদরা মনে করছেন এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আরও আগেই। 124টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতের আওতার বাইরে থাকবে, তবে কোন প্রতিষ্ঠানগুলো এতে থাকছে তা এখনই বলতে পারছি না। এই সংস্কারের প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তি মালিকানাধীন উদ্যোগ ধীরে ধীরে সম্প্রসারিত করা। দেরিতে হলেও এ সিদ্ধান্ত ধীরে ধীরে অর্থনীতি মুক্ত করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা দেবে। যেসব পরিবার বা ব্যক্তি তাদের ছোট ব্যবসাগুলো মাঝারি পর্যায়ে উন্নীত করতে চাচ্ছেন, তাদের জন্য বড় সুযোগ হিসেবে আবির্ভূত হচ্ছে। কিউবা মনে করছে সংস্কারের ফলে ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের তিক্ততা কমানোর সঙ্গে নতুন করে 6 লাখ মানুষ যুক্ত হবে অর্থনৈতিক কর্মকাণ্ডে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানী ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণের অত্যাধুনিক প্রকল্প। উড়াল রেল লাইনের পাশাপাশি থাকছে পাতাল পথও। 2028 সালের মধ্যে বাস্তবায়নের আশা। এবং পিকে হালদার কাণ্ডে বাংলাদেশ ব্যাংকে গেল 1 দশকে কাজ করা প্রায় 400 কর্মকর্তার তালিকা হাইকোর্টে। সরাসরি জড়িতদের নাম চাইলেন আদালত। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।